আমাদের সাথে যুক্তরাষ্ট্রের যেসব ইস্যুতে সম্পর্ক এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গেল প্রশাসনের যে ভালো সম্পর্ক সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে কিনা, বিশেষ করে বাংলাদেশের যে রাজনৈতিক শক্তিটির পরাজয় হলো 5 আগস্টে, তাদের একটা অংশ ভীষণ উত্তেজিত। তারা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প চলে আসলেই মনে হয় ইউনূস সরকার পড়ে যাবে। এটার একটা ঘটনা রিপিট হয়েছিল যখন ভারতে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা ছিল, তখন বাংলাদেশে এখন যারা কদিন পর ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন বা আসার কথা বিএনপি, তারাও মনে করেছিল যে যেহেতু নরেন্দ্র মোদীর সঙ্গে হাসিনা পরিবারের ঘনিষ্ঠতার ফলে তারা হয়তো পড়ে যাবে, সেটি হয়নি। ফলে ওই আলোকে যদি এটা একটু বিশ্লেষণ করেন যে আমাদের উপরে রাজনৈতিক কোনো প্রভাব সরাসরি পড়তে পারে কিনা। আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় না, তার কারণ হলো দুটো ঘটনা। আপনি যেমনটা বলছিলেন যে 14 সালের অভিজ্ঞতা, একই অভিজ্ঞতা আমার ধারণা এখনও একই রকমের অভিজ্ঞতা অন্য দিক হয়তো পাবেন। আর আরেকটা জিনিস দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই দেশই তাদের পররাষ্ট্রনীতিটা পরিচালনা করে নিজস্ব, অন্যের ব্যাপারে নিজস্ব দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই, এবং সেখানেই সাজুজ্যের জায়গাটা তৈরি হয়। ওয়াশিংটন থেকে যদি আপনি বাংলাদেশের দিকে দেখেন, কয়েকটা উপাদানের ভিত্তিতে তারা পররাষ্ট্রনীতিটা পরিচালনা করে। মূলত এটা আমার নিজের অভিজ্ঞতার আলোকেই বলছি। তারা একটা স্থিতিশীল দেশ হিসেবে দেখতে চায় বাংলাদেশকে। তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, যেখানে মানবাধিকারের প্রতি সম্মান জানানো হবে, মিডিয়া স্বাধীনতা যেগুলো বলা হয় সেগুলো। তৃতীয় হচ্ছে তারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটা গতিশীল দেশ হিসেবে দেখতে চায়। আর 4 নম্বর হচ্ছে যে বাংলাদেশ এই অঞ্চলে ইতিবাচক একটা শক্তি হিসাবে কাজ করুক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে থাকুক, এই মোটা দাগে তারা দেখে। এখন আমরাও তো আমাদের দিক থেকে একই জিনিস। বর্তমান যদি আপনি লক্ষ্য করেন, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরির জন্য কিছু সংস্কার প্রক্রিয়া হাতে নিয়েছে। আগামীতে একটা নির্বাচনের মাধ্যমে একটা টেকসই গণতন্ত্র বা একটা মানবাধিকারের প্রতি সম্মান রাখা যায় এরকম একটা ব্যবস্থা তৈরি করার জন্যই চেষ্টা করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা তাদের সমর্থন জানিয়েছে। আমার কাছে যেটা মনে হয়, ওয়াশিংটনের এর বাইরে যাবার কোনো ইনসেন্টিভ থাকবে বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশের অর্থনীতি যদি সমৃদ্ধ হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসা বাণিজ্য করবে, এবং ট্রাম্প প্রশাসন, বিশেষ করে ট্রাম্প নিজে তো ট্রানজ্যাকশনাল মানুষ, তো তিনি যেখানে ব্যবসার সুবিধা থাকবে তিনি সেটাকে স্বাগত জানাবেন। এবং বাংলাদেশের মতো একটা উদীয়মান অর্থনীতি, এটা তাদের জন্যে ব্যবসা বাণিজ্য করার জন্য খুব ভালো একটা সুযোগ বলে আমার মনে হয়। এবং সেই ক্ষেত্রে এই অবস্থার পরিবর্তন করবার বা এই নীতিগত অবস্থান থেকে সরে যাবার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না। আর যেটা হচ্ছে যে বাংলাদেশ ইতিমধ্যেই তো মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির আমরা মোটামুটিভাবে তাদের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে রেখেছি। আর এমনিতেও বাংলাদেশ এই অঞ্চলের নিরাপত্তা বলেন, অগ্রগতি বলেন, তার সাথে ইতিবাচকভাবে যুক্ত হয়ে আছে। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এই জিনিসটাকে কেন তারা পরিবর্তন করতে চাইবে? তো কাজেই আমার ধারণা যে এই মোটা দাগের বিষয়গুলো মনে রাখলে আমার মনে হয় এখন যে সাজুজ্য আছে সেই সাজুজ্যটাই বজায় থাকবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একসাথেই এখন যেভাবে কাজ করছে ট্রাম্প প্রশাসন আমলও সেটা করে যেতে থাকবেন। একটা জিনিস আমি শুধু মনে করিয়ে দিই, 2021 সালে র্যাবের বিরুদ্ধে যে স্যাংশনটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ট্রাম্প প্রশাসনে শুরু হয়েছিল। 2020 সালের অক্টোবরে এই প্রসেসটা শুরু হয়, তখন কিন্তু ট্রাম্প প্রশাসন ছিল। তো কাজেই বাংলাদেশের নাগরিক অধিকার নিয়ে তখন সেই বিষয়টা নিয়েই তো র্যাবের বিরুদ্ধে স্যাংশনটা এসেছিল। মার্কিন প্রশাসনে কিন্তু তখন ট্রাম্প আমলেই সেই জিনিসটা নিয়ে তারা উদ্যোগী হয়েছিল। তো কাজেই মার্কিন প্রশাসনে রাজনৈতিকভাবে পরিবর্তন হলেও আমাদের মতো দেশগুলো, এই দেশগুলোর ব্যাপারে তাদের নীতিগত অবস্থানে খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। বন্ধু ফয়েজ একটা কথা বলছিলেন, বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন নীতি প্রণয়নের ক্ষেত্রে ঢাকায় মার্কিন দূতাবাস এবং স্টেট ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার ধারণা তারা বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে সম্যক ধারণা রাখে, সচেতন, এবং তারা আমাদের সহযোগী হিসেবেই পাবে বলে আমার বিশ্বাস। জি, অ্যাম্বাসেডর মুশরিফ ফয়েজ, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির যে জায়গাটা শেষ করলেন, কিন্তু আমরা ট্রাম্প প্রশাসনের, ট্রাম্প কট্টর জাতীয়তাবাদী নেতা,
যেমন ধরেন জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ বা ক্ষতিগ্রস্ত যে দেশগুলো তাদের কার্বন নিঃসরণ সেটি প্যারিস চুক্তি থেকে তিনি আগে বেড়ে গেছেন, এবারও এসে তিনি বেড়ে গেলেন, কিন্তু আমরা তো ক্ষতিগ্রস্ত হই। ধরেন বাংলাদেশে ইউএসএআইডি যে পরিমাণ অর্থায়ন করে অথবা আমাদের জয়েন্ট রেসপন্স প্ল্যানে রোহিঙ্গাদের জন্য যে পরিমাণ অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের টাকা আমরা পেয়ে থাকি, $1 বিলিয়ন, তার অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসে। ফলে সেই জায়গাগুলোতে ট্রাম্প যদি একটু সংকোচন নীতি গ্রহণ করে তাহলে আমাদের উন্নয়ন প্রকল্পে, আমাদের এনজিওগুলোর কাজে, আমাদের রোহিঙ্গাদের ভরণ পোষণে খানিকটা প্রভাব পড়তে পারে। এটি একটি প্রশ্নের জায়গা। এবং দ্বিতীয় প্রশ্ন জায়গা হচ্ছে চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক, বিশেষ করে বড় প্রকল্প বাস্তবায়নে চীনের ঋণ, সেই জায়গাগুলোতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক কোন দিকে যায় সেটিও একটি চ্যালেঞ্জ হতে পারে কিনা। ট্রাম্প প্রশাসন যে মানে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প থাকার কারণে যদি সংকোচন করে তাদের যে ইয়েটা আছে কি বলে যে সাহায্য ইত্যাদি আছে, তাহলে আমাদের ক্ষতি হতে পারে, কিন্তু সেইটার সম্ভাবনা যে খুব বেশি আছে তা মনে করি না। আমি আমার বন্ধু হুমায়ুন কবিরের সাথে মোটামুটি একমত যে যেরকমের চলছে সেটাই চলবার সম্ভাবনাই বেশি, নতুন কিছু হওয়ার সম্ভাবনা খুব কম, যদি না আমাদের দেশে বড় রকমের কোনো পরিবর্তন আবার কিছু ঘটে। যদি এরকম চলতে থাকে, এবং যেহেতু এটা একটা অন্তর্বর্তী সরকার এবং মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা একটা সময়টা মোটামুটি নির্ধারিত হয়ে গেছে মনে করা হচ্ছে, তাহলে সবাই মোটামুটি ওইটা অপেক্ষা করতে চেষ্টা করবে, নতুন কিছু না করে যা আছে চলতে দাও, তারপরে দেখা যাবে, এরকম একটা ধারণা নিতে পারে অনেকে। এখানে আরেকটা জিনিস বলতে হবে যে বারবার বাংলাদেশের প্রসঙ্গে হিউম্যান রাইটস, তারপর ডেমোক্রেসি ইত্যাদির কথা এসছে, এবং যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে এগুলোর উপরে খুব জোর দিয়ে থাকে। এখানে আমি একটু কথা বলতে চাই, আমার সবসময় এটা মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যদিও তারা বলে যে তাদের এটা নীতিগতভাবে তারা এটা করে, কিন্তু তারা কি সারা পৃথিবীতে সবখানে একই রকম চিন্তা করে তা তো নয়। তাদের অনেক খুব ঘনিষ্ঠ, বাংলাদেশের চেয়েও গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ বন্ধু আছে, যেখানে গণতন্ত্রের গও নেই, যেখানে হিউম্যান রাইটসও অনেক লঙ্ঘিত হচ্ছে, সেখানে তো তারা সেটার বিরুদ্ধে বিশেষ কিছু বলে না, বরং সেটা তারা তাদের তাদেরকে তারা সমর্থন দিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে তো ইসরায়েল, যেখানে গণহত্যা হচ্ছে, সব সারা পৃথিবী স্বীকার করছে, সেখানে সেটা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের আনুকূল্যের কারণে এটা চালিয়ে যেতে পারছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রকে ওইভাবে আমরা খুব বড় চোখ নিয়ে খুব করে দেখবার মতন কোনো ব্যাপার আমি মনে করি না। আমাদের নিজেদের স্বার্থে আমাদের গণতন্ত্র, আমাদের মানবাধিকার এগুলো করতে হবে, ও মার্কিন যুক্তরাষ্ট্র বললো বলে নয়। আরেকটি কথা আমি বলতে চাই যে ট্রাম্পের সমস্ত কাজের পিছনে একটা জিনিস কাজ করে, নিজেকে বড় করে দেখা, সেলফ অ্যাগ্রেন্ডাইজমেন্ট যদি আমি বলি। কারণ কালকে ওনার বক্তৃতা যদি আমরা শুনি, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন ইজ এ গুড থিং, বাট আমেরিকা স্টার্টস রাইজিং এগেন। আজকে আমেরিকার নতুন স্বাধীনতা, এই যে কথাগুলো, উনি এর আগে যত প্রেসিডেন্টরা ছিলেন ওখানে বসেছিলেন অনেক প্রেসিডেন্ট যারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়নে, সবাই বাদ। হ্যাঁ, মানে তারা কিচ্ছু না, শুধু আমি, এই আমিত্ব যে তার, এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব বেশি চোখে পড়েছে যে, এবং এই কারণেই বিপদে পড়ার সম্ভাবনা আছে ওনারও, মার্কিন যুক্তরাষ্ট্রেরও। অনেক বড় বড় কাজ হাতে নিয়েছেন, সেগুলো ভালো মন্দ দুটোই আছে। চীনের সাথে আমাদের সম্পর্ক কোনো প্রভাব ফেলবে? চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা হুমায়ুনও বললেন, যে যদি মানে দ্বিতীয়বার একটা চিন্তা করতে থাকেন বা অন্য কিছু নতুন কিছু চিন্তা করার চেষ্টা করেন, সেটা একটা আশার বাণী হতে পারে। কারণ আগে তো ছিল যে চীনের সাথে শত্রুতা, বিশেষ করে ট্যারিফ ওয়ার এবং ট্রেড ওয়ার, সেখান থেকে সেটার বজায় রেখেও যদি চীনের সাথে অন্যভাবে কোনো সমঝোতা বা সহযোগিতার দিকে হাত বাড়ায়, যুদ্ধের দিক থেকে, যেমন বাইডেন সরকার কিন্তু মোটামুটি মনে হচ্ছিল যে তারাই রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ যদি কোনোভাবে থেমেও যায়, তাইওয়ানে একটা যুদ্ধ বাঁধিয়ে ছাড়বে, কিন্তু সেইটা থেকে যদি উনি সরে আসার ব্যবস্থা করতে পারেন, যেহেতু মনে করা হয় যে যুদ্ধ দেখতে চান না ট্রাম্প সাধারণত যুদ্ধের বিরোধী, তার মানে এই না যে সবখানে, যেমন বলছিলেন আমার বন্ধু, বলছিলেন যে গাজায় কি হবে বা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি হবে কিনা, উই নট শিওর, যদিও তিনি যুদ্ধবিরোধী, কিন্তু অন্য অন্য জায়গায় হয়তো যুদ্ধের থেকে সরে আসতে চাইবেন। সেটা যদি হয়, আর যদি উনি বুঝতে পারেন যে চীনের সাথে শত্রুতা করলে খালি চীনকে ক্ষতি করা হবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণেরও ক্ষতি হবে, তখন উনি যদি সেখান থেকে সরে এসে একটা সহযোগিতার পথ খোঁজেন, সেটা সারা পৃথিবীর জন্য, সবার জন্য মঙ্গল হবে।